আসসালামু আলাইকুম, সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম। দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সামনে কি নিয়ে হাজির হলাম। কাঁচা কাঁঠাল, অনেকে এঁচড় বলেও চেনে। কাঁঠালটা আমি বাজার থেকে কিনে এনেছি, ওজন প্রায় 3 কেজি। যেহেতু কাঁঠাল নিয়ে হাজির হয়েছি তাই রেসিপিটা কাঁঠালেরই থাকবে। খুবই ইউনিক একটা রেসিপি, আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। কাঁঠালটা কাটার জন্য প্রথমে সরিষার তেল আমি 2 হাতে খুব ভালো করে মাখিয়ে নেব, যেন কাঁঠালের কষ দিয়ে আমার হাতটা অতিরিক্ত নষ্ট না হয়ে যায়। এখন কাঁঠালটাকে আমি প্রথমে 2 টুকরো করে নেব। আসলে কাঁঠালটা এক একজন পছন্দ অনুযায়ী নিতে হয়। কেউ পছন্দ করে ভিতরে একটু বিচি শক্ত হয়ে গেলে, আবার কেউ কচি কাঁঠাল পছন্দ করে। আমি কচি কাঁঠালটাই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি মাঝখানে আবার টুকরো করে নিচ্ছি, এরপর দেখাচ্ছি ভেতরেরটা কতটা কচি। হাতে তেল মাখার কারণে কাঁঠালটা কাটতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, তাই একটা টিস্যু নিয়ে নিয়েছি যেন কাঁঠালটা কাটতে আমার খুবই সুবিধা হয়। দেখেন আমি কেটে ফেলেছি, দেখেন ভিতরে কিন্তু বিচি খুবই ছোট ছোট, একদম খুবই নরম। কাঁঠালটা একেবারেই কচি ছিল, আর এই ধরনের কাঁঠালটাই আমার পছন্দ। বিচি হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না, কিন্তু আপনাদের কাছে ভালো লাগলে আপনারা সেই উপযুক্ত কাঁঠালই বেছে নেবেন। কাঁঠালটা আমি এখন ছিলে নেব, একটু মোটা করেই ছিলবো। একটু মোটা করে ছিলার কারণ হলো কাঁঠালটা কাটার পরে যেন কালো না হয়ে যায়, বা সিদ্ধ করার পরেও যেন কালো না হয়ে যায়। পাতলা করে ছিললে কিন্তু আবার একটা লেয়ার পড়ে যাবে, সেদিকেও খেয়াল রাখবেন। তাই কাঁঠালটা একটু মোটা করেই ছিলতে হয়। কাঁচা কাঁঠাল কাটতে কিন্তু আসলে একটু কষ্টের বিষয়, কারণ এটা অনেকটাই শক্ত থাকে। চাইলে কিন্তু বটি দিয়েও কাটতে পারেন, বটি দিয়ে কাটাটা কিন্তু অনেক সহজ। আর যার যেভাবে সুবিধা সে সেভাবেই কেটে নেবে। আর যদি গাছের তাজা কাঁঠাল হয় তাহলে গাছ থেকে কেটে একদিনের জন্য এভাবেই রেখে দেবেন, তাহলে কাঁঠালের ভিতরে যত কষ আছে সব বের হয়ে যাবে। এতে করে কাটতেও সুবিধা হবে এবং রান্না করলেও ভালো লাগবে, কষ কষ ভাব আর লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আমি এভাবেই সবগুলো কাঁঠাল কেটে নেব, আর কাটার পরে আমি এভাবে হলুদের পানিতে চুবিয়ে নেব। হলুদের পানিতে চুবিয়ে নিলে কাঁঠালটা কালো হবে না, আর কষগুলো খুব ভালোভাবে বের হয়ে যাবে। সবগুলো কাঁঠাল কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর হলুদের পানিতে সব ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে হলুদের পানিতে কচলে ধুয়ে নেব, যেন কষটা ভালো করে বের হয়ে যায়। এই হলুদের পানি থেকে ধুয়ে আমি কলে নর্মাল পানি দিয়ে আমি আরও 2 থেকে 3 বার ভালো করে ওয়াশ করে নেব। কাঁঠালগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন একটা সেনিতে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতগুলো কাঁঠাল হয়েছে। এখন আমি এটাকে ভাগ করে নেব। এই একটা কাঁঠাল দিয়ে আমি 3টা রেসিপি তৈরি করব। একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, আজ আমি 2টা রেসিপি একসাথে দেখাবো। ছোট ভাগটা দিয়ে কাঁচা কাঁঠালের আচারি চিকেন তৈরি করেছিলাম, ডিসক্রিপশনে দেয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর বাকি 2টা ভাগ দিয়ে আমি আজ কাঁচা কাঁঠালের কাবাব এবং কাঁচা কাঁঠালের কোফতা তৈরি করে দেখাবো। আশা করি ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এখন এখান থেকে একটা ভাগ আমি ডাইরেক্ট পাতিলে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিব ও সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করে নিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, একটু ঢাকনা খুলে নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন কাঁঠালের পানিটা কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে এবং কাঁঠালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, একেবারেই সফট হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে কাঁঠাল থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব ও ভালো করে ঠান্ডা করে নেব।
ঠান্ডা হওয়ার পর একটা মিক্সার জারে একটু ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ভালো করে চটকে নিতে পারেন। আমি একটা মিক্সারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মিহিন করিনি, একটু দানা দানাও রয়ে গেছে। এভাবেই আমি সবগুলো ব্লেন্ড করে নিচ্ছি। কাঁঠালটা ব্লেন্ড করেন আর হাতে চটকে নেন, একটা জিনিস লক্ষ্য রাখবেন, পানিটা যেন খুব ভালোভাবে ঝরে যায়। দেখতেই পাচ্ছেন সবগুলো কাঁঠাল আমার ব্লেন্ড করা হয়ে গেছে। কোফতা তৈরি করার জন্য এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম সামান্য পেরেস্তা, হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি। হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ থেকেও কম জিরা গুঁড়া, হাফ চা চামচ থেকেও কম ধনিয়া গুঁড়া, সামান্য একটু আদা রসুন পেস্ট, কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ধনেপাতা কুচি এবং পরিমাণ মতো পুদিনা পাতা কুচি, 2-3টা কাঁচামরিচ ও হাফ কাপ বেসন। সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি পরে আবার অ্যাড করব এবং সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি কিন্তু হলুদের গুঁড়োটা ইউজ করিনি, কারণ আমি সিদ্ধ করার সময় কিন্তু হলুদটা ইউজ করেছি। এখন আর কোনো প্রয়োজন নেই হলুদটা ইউজ করার। যেহেতু কোফতাগুলো আমি পরে আবার রান্না করব, তাই এখানে মশলার পরিমাণটা একটু কমই হবে। আমি খুবই ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং কাঁঠালের যে একটু দানা দানা আছে আমি হাত দিয়েও মাঝে মধ্যে একটু ভেঙে দিচ্ছি। হাতে অল্প একটু নিয়ে কোফতার শেপ দিয়ে দেখব পারফেক্ট হয়েছে কিনা। না, অতিরিক্ত ভেজা ভেজা লাগছে, আমার কাছে একটু ভেজা লাগছে, তাই বাকি বেসনটাও আমি ইউজ করে নিলাম। এখন আমি আবার ভালো করে মিক্সড করে নেব। এখন 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এতে করে কোফতার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোফতা শেপ দেওয়ার সময় যদি অতিরিক্ত ভেজা ভেজা মনে হয় তাহলে কিন্তু কোফতা ভাজার সময় ভেঙে যাওয়ার ভয় থাকবে। তাই অতিরিক্ত ভেজা যেন না থাকে। এবং আমি তো হাফ কাপ বেসন ইউজ করেছি, আপনাদের যদি মনে হয় এর চেয়ে একটু বেশি ইউজ করতে হবে আপনারা ইউজ করতে পারেন। মিক্সড করা হয়ে গেছে, এখন আমি কোফতার শেপ দিয়ে দিব। অল্প অল্প করে হাতে নেব আর গোল আকার করে শেপ দিয়ে দিব। একটু লক্ষ্য করুন ভিডিওতে আমি কিভাবে করছি। আমি আরেকটা দেখাচ্ছি। আমি এভাবে সবগুলো কোফতা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেকগুলো কোফতা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে 8-10টা কাজু বাদাম, 1/3 কাপ টক দই এবং সামান্য বেরেস্তা, একটা টমেটো মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এখন সব একসাথে ব্লেন্ড করে নিলেই মশলাটা রেডি। এখানে চুলায় আমি আগেই তেল বসিয়ে রেখেছিলাম, কড়াইতে হালকা গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে, অতিরিক্ত গরম থাকলে কোফতাগুলো দিতে দিতে এক সাইড কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে, তাই খেয়াল রাখবেন তেলটা যেন হালকা গরম থাকে। এখন আমি নেড়ে চেড়ে কোফতাগুলো ব্রাউন করে একটু ভেজে নেব।
নেড়ে উল্টাবেন। কাঁঠালের কোফতাগুলো কিন্তু খুবই সফট হয়, যেন গুঁতা লেগেও যেন না ভেঙে যায়। কোফতাগুলো চেষ্টা করবেন চারো সাইডেই যেন কালার চলে আসে। একটু নেড়ে চেড়ে ভাজবেন, আর ভাজার সময় পরিমাণে কোফতাগুলো একটু কম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাজতে খুবই সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন সবগুলো কোফতা তুলে নেব, আর এভাবেই আমি সবগুলো কোফতা ভেজে নেব। সবগুলো কোফতা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য চলে যাব। যে কড়াইতে আমি কোফতা ভেজেছিলাম সেই তেলটাই আমি ছেঁকে নিয়েছি, আবার ওই তেলটাই ইউজ করছি। এখানে আমি 2টা তেজপাতা, 2টা দারচিনি, 4টা এলাচ এবং 4টা লং দিয়ে দিব ও হালকা একটু ভেজে নেব, যেন গরম মশলার ফ্লেভারটা খুবই ভালোভাবে আসে। এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মিডিয়াম সাইজের ছিল। ও ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, সেখান থেকে পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। এখন পেঁয়াজ বাটাটাকেও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে নিলাম, ও আদা রসুন পেস্টটাও আমি ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে। মশলাগুলো যেন পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিব ও নেড়ে চেড়ে মশলার সাথে পানিটা মিশিয়ে নেব। এখন এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, আমি কিন্তু কোফতাতেও লবণ ইউজ করেছি। এখন সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমার মশলাতেও কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আমি যে মশলাটা রেডি করেছিলাম টমেটো, বাদাম, টক দই দিয়ে, সেই মশলাটা সবটুকুই দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। কষানোর সময় দেখবেন মশলাটা ছিটে ছিটে আসছে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন শরীরে না লেগে যায়। আপনারাও চাইলে করে নিতে পারেন। আমি ঢাকনাটা খুলে খুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিব, যেন মশলাটা খুবই ভালোভাবে কষে যায়। মশলাটা যতটা ভালো করে কষাবেন কোফতাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে কোফতাতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই দেব রান্না করার জন্য। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। আমি এভাবে ঢাকনা খুলে কিছুক্ষণ জাল করে নেব। ঝোলটা যখন খুব ভালোভাবে জাল করা হয়ে যাবে তখনই আমি কোফতাগুলো দিয়ে দিব। এখন আলতো করে কোফতাগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ
কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখি, দেখেন বলক কিন্তু চলে এসেছে। আমি এখন আলতো করে নেড়ে দেব। এতে ভয় পাওয়ার কিছু নেই, কোফতাগুলো একটাও ভেঙে যাবে না। কিন্তু কোফতা অতিরিক্ত নাড়া যাবে না। আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন কোফতাগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। কোফতাগুলো দেখতেই পাচ্ছেন উপরে ভেসে উঠেছে। এবং কালারটাও দেখতে পাচ্ছেন কতটা জোস একটা কালার এসেছে। কোফতা রান্নাটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটাও খুব ভালো আসবে। আর লবণটাও একটু চেক করে নিয়েছিলাম, কম হয়েছিল তাই একটু দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে মিশিয়ে নেব। নাড়ার সময় সাবধান, খুবই আলতোভাবে নাড়তে হবে, কারণ কাঁঠালের কোফতা কিন্তু খুবই সফট হয়। যেহেতু আমি কোফতা কারিতে টক দই ইউজ করেছিলাম, তাই আমি এখন 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এতে করে স্বাদটা ব্যালেন্স চলে আসবে। আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম যেন কোফতার ফ্লেভারটা আরো ভালোভাবে আসে। দেখতেই পাচ্ছেন একটা কোফতাও কিন্তু ভাঙেনি। কোফতা কারি কিন্তু আমার একেবারেই কমপ্লিট, তাই চুলাটা অফ করে দিলাম। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে এমনিতেই। এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিব, এতে করে ফ্লেভারটা আরো ভালো আসবে। কাঁঠালের কোফতাটা আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা এবং কালারটা কতটা জোস একটা কালার এসেছে। আর এই কাঁচা কাঁঠালের কোফতা কারিটা পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু জমে যায়। স্বাদের দিক থেকে আমি তো বলবো একেবারে অতুলনীয় আর ইউনিক একটা রেসিপি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন কাঁচা কাঁঠালের কোফতা কারি, আর আমাকে কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। এখন চলে যাব দ্বিতীয় রেসিপিতে, কাঁচা কাঁঠালের শামি কাবাব। দেখতেই পাচ্ছেন আমি ডাইরেক্ট পাতিলে বুটের ডাল নিয়ে নিয়েছি। আমি আগের দিন রাতে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2 কাপ বুটের ডাল আছে, ফুলে দ্বিগুণ হয়ে গেছে, ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি কাঁঠালটা দিয়ে দিব। একটা পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 4টা লং, 3টা এলাচ, 1টা দারচিনি ও 8-10টা শুকনো মরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো পানি। এখন সবগুলো উপকরণ একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এবং অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধটা যেন খুবই ভালোভাবে হয়ে যায়। ফিরে এলাম সিদ্ধ হওয়ার পর।
দেখতেই পাচ্ছেন কাঁঠালের পানিটা কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে এবং নিচে সামান্য একটু পানি আছে। আমি একটু ভিডিওটা ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন পানির পরিমাণটা কতটুকু আছে। আর এদিকে কিন্তু কাঁঠালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, দেখেন অনেক সফট হয়ে গেছে। এবং বুটের ডালটাও কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যেটুকু পানি আছে আমি চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা খুলে ভালোভাবে শুকিয়ে নেব, কাঁঠালের মধ্যে যেন কোনো রকমের পানি না থাকে। কাঁঠালের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আমি একটু ফাঁক করে করে দেখাচ্ছি, দেখেন কোনো রকমের পানি নাই। চোখের সামনে যদি এমন আস্ত গরম মশলাগুলো পড়ে সেগুলো আমি হাত দিয়ে তুলে নেব। যে কয়টা আমার সামনে আসবে সেগুলোই আমি তুলে নেব। আর এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে খুবই ভালো করে গরম অবস্থায় ম্যাশ করে নেব। চেষ্টা করবেন এই কাজটা ডাল ঘুটনি দিয়েই করার জন্য, কারণ ডাল ঘুটনির উপরের ডান্ডাটা কিন্তু বেশ লম্বা থাকে, এতে করে হাতে কোনো রকমের গরম বা ভাব লাগবে না, খুব সেফলি ভাবে কাজ করতে পারবেন। আর গরম গরমই এই কাজটা করতে হবে, গরম গরম করলে খুব ভালো করে ম্যাশ করা যাবে এবং ডালটাও খুব ভালোভাবে মিহি হয়ে যাবে। যদি ঠান্ডা করে করেন তাহলে ডালটা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকবে, তাই গরম অবস্থাতেই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, যতটা সম্ভব মিহিন করা যায় ততটাই করে নিচ্ছি। নেড়ে চেড়ে খুবই ভালো করে মিহিন করে নিয়েছি। একটু হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে এবং কাঁঠাল থেকে পানিটা কিন্তু একেবারেই সোক করে নিয়েছে। যেহেতু আমি বুটের ডাল দিয়েছি, বুটের ডাল কিন্তু বেশ পানি সোক করে নেয়। এখন একটা ডিম দিয়ে দিচ্ছি ও কিছুটা পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম ও ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে হাফ টেবিল চামচ কাবাব মশলা আছে আর 1 চা চামচ টেস্টিং সল্ট আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। কাবাব মশলাটা কিন্তু হোমমেড মশলা, এটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আর চেষ্টা করবেন লেবুটা দেওয়ার জন্য। আমি এখানে 2 টুকরা লেবু দিচ্ছি। লেবুটা দেওয়ার কারণে কাবাবের ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসবে আর টেস্টের দিক থেকেও আরও ভালো হবে। আর কাবাব মশলাটা চাইলে আপনারা প্যাকেটের যে কোনো ব্র্যান্ডের মশলাও ইউজ করতে পারেন, আমি হোমমেডটাই কিন্তু ইউজ করেছি। এটার রেসিপি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ও কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য আমি হাফ কাপ বেসন দিয়ে দিলাম, যেন কাবাবের শেপটা দেওয়ার সময় ফেটে বা ভেঙে না যায়। টমেটো সস 1 টেবিল চামচের মতো দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ একসাথে খুবই ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে, এখন এক এক করে কাবাবের শেপগুলো দিয়ে দিব। সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতগুলো কাবাব হয়েছে। এখান থেকে কিছুটা কাবাব আমি সংরক্ষণ করে রেখে দেব, যেন আমি পরেও আবার খেতে পারি। আর কিছুটা কাবাব আজকে ভেজে ফেলবো। সংরক্ষণ করে রাখার জন্য আমি এভাবেই ডিপ ফ্রিজে রেখে দেব, যেন ভালোভাবে শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার পর আমি কন্টেনার বক্সে ভরে ফ্রোজেন করে রাখবো। আর ভাজার জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি ও সামান্য একটু লবণ দিয়ে কাঁটা চামচ দিয়ে খুবই ভালোভাবে ফেটে নিচ্ছি।
ডিমটা কিন্তু আমার ফাটানো হয়ে গেছে। এখানে আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন একটা করে কাবাব নিব আর ডিমে চুবিয়ে ভেজে নেব। স্বামী কাবাব ভাজার জন্য অতিরিক্ত তেলের প্রয়োজন হয় না, এটা তো আপনারাও জানেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। খেয়াল রাখবেন এই সময় চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে, যেহেতু আমি ডিমে চুবিয়ে চুবিয়ে কাবাবগুলো ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে ভেজালে কিন্তু কাবাবের মধ্যে কালারটা অনেক তাড়াতাড়ি চলে আসবে, তাই চুলার আঁচটা একেবারেই লোতে রাখবেন যেন খুবই ভালোভাবে কড়া করে ভেজে নিতে পারেন। আর কিছুক্ষণ পরপরই উল্টে দিতে হবে যেন পুড়ে না যায়। প্রথমেই বলেছি ডিমের মধ্যে দিলে কালারটা অনেক তাড়াতাড়ি চলে আসে এবং পুড়ে যাওয়ারও কিন্তু ভয় থাকে, সেই জন্য কথাটা আমি বারবার বলছি। চুলার আঁচটা লোতে রাখবেন আর কিছুক্ষণ পরপর একটু উল্টে দেবেন, এপিট ওপিট করে একদম লাল ব্রাউন করে ভেজে নেবেন। কাবাবের যে কালারটা দরকার সেভাবেই ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো কাবাব তুলে নিচ্ছি। কেউ দেখে বলবে না এটা যে কাঁচা কাঁঠালের স্বামী কাবাব, বা টেস্ট করেও কেউ বুঝবে না এটা যে মাংসের কাবাব না, এটা যে কাঁচা কাঁঠালের কাবাব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। হয়ে গেছে আমার কাঁচা কাঁঠালের স্বামী কাবাব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং কালারটা কতটা জোস হয়েছে। এভাবে দেখলে তো কেউ বুঝবেই না এটা যে কাঁচা কাঁঠালের স্বামী কাবাব, বা খেয়েও বুঝবে না। এটা এতটাই টেস্ট, একটা ইউনিক একটা রেসিপি বলবো। একবার হলেও বাসায় ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান আমার দুইটা রেসিপি কেমন হয়েছে। আজ আমি একটা কাবাব হাতে তুলে দেখাচ্ছি, দেখেন দেখতে একেবারেই মাংসের স্বামী কাবাবের মতো। একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন ভেতরেরটা কতটা আঁশযুক্ত হয়েছে, ঠিক মাংসের কাবাবের মতো। যা খেতে খেতে আমিও যাই। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।